আমার 16 বছরের মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সাথে সাথে তার বিছানা চাদর ধুয়ে ফেলতো। তারপর সে নিজে স্নান করতো আর তার কাপড় চোপড়গুলো লুকিয়ে রাখতো। আমার মেয়ে আর ছেলে দুজনে একসঙ্গে ঘুমাতো। তারা কিন্তু দুজনেই প্রাপ্তবয়স্ক ছিল, কিন্তু আমি ওদের দিকে সেরকম কখনো খেয়াল করতাম না। মেয়ে যেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল, তাই আমার সন্দেহ হতে লাগলো। তাই হঠাৎ একদিন আমি না বলে আচমকাই ঘরে ঢুকলাম। ওরা তখন দুজনে মিলে কথা বলছিল, আর তাদের কথা শুনে মনে হচ্ছিল তারা ভাই বোন না, অন্য কোনো কিছু। দরজা খুলতেই আমার মাথায় যেন বাজ ভেঙে পড়লো। আমার নাম নীলা। এই গল্পটি আমার মেয়ে রিয়াকে নিয়ে। আমি দিল্লিতে থাকি। খুব কম বয়সে আমার স্বামী মারা যায়। তারপর আমার বাবা মা আমাকে এমন একটা লোকের সাথে বিয়ে দেয় যার আগে থেকে একটা ছেলে ছিল, আর আমার পক্ষের আগের একটা মেয়ে ছিল। আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার ছেলে আর মেয়ে মিলে দুজনে একই ঘরে ঘুমাতো। আমার মেয়ে রোজ রাতে একটা করে বিছানার চাদর পাল্টাতো, আর লুকিয়ে লুকিয়ে সকালবেলা চাদরটাও ধুয়ে ফেলতো। আবার লক্ষ্য করতাম সে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলতো। একদিন সকালবেলা উঠে আমি আমার মেয়ের ঘরে চলে যাই, আর সেখানে গিয়ে যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়। লজ্জায় আমি মাথা নিচু করে ফেলি। ভগবানের কাছে এই প্রার্থনা করি, ভগবান যেন কোনো মাকে এরকম দৃশ্য না দেখায়। আমার বিয়ের 5 বছর পর আমি বিধবা হয়েছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র 20 বছর, কারণ আমার বাবা মা আমাকে জোর করে 15 বছর বয়সে বিয়ে দিয়ে দেয়। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমার বারবার মনে হতো যে আমার বাবা মার কাছে আমি যেন একটা বোঝা হয়ে গিয়েছি। তারা আমাকে নিজের মেয়ে মনেই করতো না। আমি জন্ম নেবার পর আমার বাবা মা একদমই খুশি হয়নি। আসলে তারা একটা ছেলে চেয়েছিলেন, তাই হয়তো বা মেয়ে হওয়াতে একদমই খুশি হয়নি। আর আমার বাবা সব সময় আমার থেকে দূরে দূরে থাকতো। আমাকে দেখলেই আমার বাবা রেগে যেত। আমার স্বামী একটা প্রাইভেটে জব করতো, কোম্পানিতে। আমার মেয়ের যখন 4 বছর বয়স হয় তখনই আমার স্বামী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার স্বামী মারা যাওয়ার পর খুব দুঃখে কষ্টে জীবন কাটতেছিল আমার। তারপর আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। আসলে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার স্বামীর মৃত্যুর জন্য আমাকেই দায়ী করেছিল। আমি চুপচাপ আমার বাপের বাড়িতে চলে আসি। আর এইদিকে মা বাবার কাছে তো আমি আগে থেকেই বোঝা হয়েছিলাম, তাই তো এত জোর জবরদস্তি করে আমাকে কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু কি করব, আমার কাছে তো কোনো অপশন ছিল না। তাই মুখ বন্ধ করে মা বাবার বাড়িতেই থাকলাম। কিছুদিন পর আমার মা বাবা আবার আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার বিয়েটাও হয়ে যায়। আমার দ্বিতীয় স্বামীর ঘরে একটা ছেলে ছিল, আর আমার আগের স্বামীর ঘরে একটা মেয়ে ছিল। দুজনের অবস্থা একই রকম ছিল। আমার স্বামীর আগের ছেলে আমার মেয়ের থেকে 3 বছরে বড় ছিল। ছেলেটার নাম ছিল রাহুল, আর আমার মেয়ের নাম ছিল রিয়া। আমরা 4 জন মিলে খুব সুখে সংসার করতে লাগি। দেখতে দেখতে অনেকগুলো বছরও কেটে যায়। এখন আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। ওর বয়স প্রায় 16 বছর। ওদিকে রাহুলের বয়স হয়েছে 19 বছর। তারপরে আমার স্বামী মারা যায়। একদিন আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। আমি বুঝতে পারলাম শব্দটা রাহুলের ঘর থেকেই এলো। আমি দৌড়ে যাই, গিয়ে সেখানে রাহুলের ঘরের ছাদের একটা অংশ ফাটল ধরেছে এটা দেখলাম। এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু রাহুলকে ওখানে কোথাও দেখতে পেলাম না। আমি তখন হয়তো ভাবলাম যে ও হয়তো বা বাথরুমে গেছে। তারপর চিন্তা হলো যে আমার কাছে তো এখন সেরকম কোনো টাকা নেই, কি করে রাহুলের ঘরটা মেরামত করব। আমার মেয়ে তখন আমার সাথেই ঘুমাতো, কিন্তু রাহুলের ঘরে ওরকম কাণ্ড হয়ে যাওয়ার পর আমি ভয়ে আমার ঘরটা ছেড়ে দিলাম। আমার ঘরে আমার মেয়ে আর রাহুলকে একসঙ্গে ঘুমাতে বললাম, আর আমি রান্নাঘরে আমার বিছানা রেডি করলাম। তখন শীতকাল ছিল, তাই ছেলেটাকে কি করে রান্না করে শুতে দেই, তা আমি নিজেই রান্নাঘরে শুলাম, আর ওদের দুজনকে আমার ঘরে শুতে দিলাম। পরের দিন সকালবেলা রাহুল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো, খাবার খেতে টেবিলেও চলে আসলো। আর আমার মেয়ে রিয়া তখনও ঘুমাচ্ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, রিয়া কেন এত বেলা অবধি ঘুমাচ্ছে। আমি তখন রিয়াকে ডাকি, কিন্তু রিয়ার কোনো সাড়া পাই না। তারপর আমি রিয়ার ঘরে যাই, গিয়ে দেখি ও অজ্ঞান হয়ে পড়ে আছে। এসব দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি রাহুলকে বললাম, তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আনো। ডাক্তার এসে দেখলো রিয়াকে, আর বললো রিয়া নাকি খুব দুর্বল হয়ে গেছে, ওর শরীরে রক্তও কমে গেছে, ওকে এখন রেস্ট করতে হবে। এরপর রিয়াকে আমি ঘরে শুয়ে দিয়ে ওর জন্য কিছু খাবার বানাতে যাই। খাবার নিয়ে যখন ওর ঘরে ঢুকতে যাই তখন দেখি ও ওর ঘরে নেই, আর খাটে থাকা বিছানা চাদরটাও নেই। আমি ওর ঘরে বাইরে গিয়ে দেখি রিয়া বিছানা চাদরটা কাচতেছে। আমি তখন রিয়াকে বলেছি, কিরে তুই চাদরটা কাচ্ছিস কেন, ডাক্তার তোকে আরাম করতে বলছে না? তখন রিয়া বললে, মা চাদরটা খুব নোংরা হয়েছে, তাই আমি কেচে দিচ্ছিলাম। আমি তখন বললাম, চাদরটা তো অত নোংরা হয়নি যে আজকেই তোকে কাচতে হবে। হঠাৎ করে তুই এই চাদরটা কাচতে এলি কেন, সত্যি করে বলতো। আর তুই এখান থেকে ওঠ, আমি কেচে দিচ্ছি। কিন্তু রিয়া আমার কথা শুনে না, ও নিজেই সব কাজ করলো। তারপর চাদরটা রোদে শুকাতেও দিল। এরপর রাহুল কাজে চলে গেল। ও একটা ছোট্ট দোকানে কাজ পেয়েছে। সারাদিন খুব খাটাখাটনি করেছে রাহুল, তাই রাতের বেলা এসে তাড়াতাড়ি শুয়ে পড়লো। আর রিয়া তো অনেক আগে খেয়ে শুয়ে পড়েছিল। তারপর আমি রান্নাঘরে শুয়ে পড়লাম, কিন্তু জায়গা বদলের জন্য আমার ঠিকঠাক মতো কয়েকদিন থেকে ঘুমই হচ্ছিল না। পরের দিন সকালবেলা রিয়া আবার অজ্ঞান হয়ে পড়ে যায়, আর ওর চেহারা দেখে আমার খুব ভয় লাগতেছিল। মনে হচ্ছিল ওর শরীরের সমস্ত রক্ত মনে হয় একদমই শেষ হয়ে গেছে। আবার ডাক্তার সাহেব এলো। এবার ডাক্তার এসে বলল, ওকে কি খাওয়াচ্ছেন আপনারা?
আমি ডাক্তার সাহেবকে বললাম, কেন, আমরা যা খাই ওগুলোই তো খাওয়াচ্ছি। ডাক্তারবাবু বললেন, তাহলে তো শরীরের এতটা খারাপ হওয়ার কথা নয়, আপনাকে এবার কিন্তু খুব ভালোভাবে ওর খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। ডাক্তারবাবু এই কথা বলে চলে গেলেন। তারপর আমি ওকে রুমে শুইয়ে দিয়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘর থেকে যেই ওকে খাওয়ানোর জন্য ওর রুমে আসলাম, গিয়ে দেখি ও আবার আগের দিনের মতো চাদর কাচ্ছে। এবার আমি দূর থেকে ওকে দেখছিলাম, ও যেসব কাজ করতেছে সবকিছু দেখে আমার এবার সন্দেহ হতে লাগলো। রিয়া আগে এরকম তো করতো না। যেদিন থেকে ও রাহুলের সাথে ঘুমাচ্ছে তারপর থেকে ও যেন কিছু একটা আমার থেকে লুকাচ্ছে। রাহুল আর রিয়া দুজনের সৎ ভাই বোন, কিন্তু ছোট থেকে ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। তাহলে দিন দিন রিয়া এত দুর্বল হয়ে যাচ্ছে কেন? এমনটা তখনই হয় যখন কেউ গর্ভবতী হয়, কিন্তু একটা কম বয়সী মেয়ের এরকম হওয়াটা খুব অস্বাভাবিক, তাই না? চাদরটা কাচার পর রিয়া যখন চাদরটা ছাদে মেলছিল তখন চারদিকে দেখতেছিল, যেন মনে হচ্ছিল কিছু লুকাচ্ছে। তারপর একদিন আমি রাহুল আর রিয়ার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলাম। সেখানে রাহুল রিয়াকে বলতেছে, তুই তো তোর শরীরটা খারাপ করে বসে আছিস, এখন তোর আর এসব কাজ করা চলবে না। তখন রিয়া বলে, না, এই কাজটা আমি করতেই পারবো, আর এরকম সুযোগ তো বারবার আসে না। আমি বুঝতে পারিনি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। তাছাড়া আমি এটাও ভাবিনি যে আমার শরীরের শক্তি এতটাই কম হয়ে যাবে যে আমি এতটুকুও সহ্য করতে পারবো না। তখন রাহুল বলে যে, আমি তোর জীবনে এরকম খেলা করতে পারবো না, তাই আমাদের উচিত এটা বন্ধ করা। আমি রাহুল আর রিয়ার কথা শুনে কিছুই বুঝতে পারিনি, ওরা এসব কি বলতেছে, এসব কি কথা হচ্ছে। পরদিন সকালবেলা আমি একটা জিনিস দেখি, যেটা দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়। পরদিন সকালবেলা দেখি রিয়া আবার চাদরটা কেচে শুকাতে দিতে গেছে, আর পাশ থেকে বমি করতেছে। আমি দৌড়ে গিয়ে তখন রিয়াকে জিজ্ঞাসা করি, তোর কি হয়েছে? তুই কি ভালোভাবে খাওয়া দাওয়া করিস নি? আর তুই রোজ এরকম বিছানা চাদরই বা কেন ধুইতে আসিস? তুই কি কোনো খারাপ কাজ করেছিস যার জন্য আমি লজ্জিত হই? সত্যি করে বল আমাকে। এরকমটা যদি হয় তাহলে আমি তোকে কখনোই ক্ষমা করব না। মা, তুমি এসব কি বলছো? মা, আমি এমন কোনো কাজ করব কেন যে তাতে তোমার সম্মান নষ্ট হয়? আর যত চাদরটা নোংরা হয় এজন্য আমি রোজ চাদরটা কেচে দেই। আর তুমি তো জানো আমি প্রতিদিন ওষুধ খাই, সেজন্য হয়তো বা বমি হয়ে গেছে। তখন